নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এফআইআর কত ধরনের ও কি কি। বন্ধুরা, এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এই এফআইআর সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি আগের ভিডিওগুলোতে করেছি। আসুন আজকে আমরা জেনে নিই যে এফআইআর কত প্রকারের এবং কি কি। বন্ধুরা, প্রথমে যে এফআইআর এর কথাটি বলবো সেটি হচ্ছে রেগুলার এফআইআর। যদি কোনো জায়গায় কোনো কগনিজেবল অফেন্স ঘটে এবং সেই কগনিজেবল অফেন্স ঘটার পরে যদি কোনো ব্যক্তি যেখানে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার নির্দিষ্ট যে থানা, সেই থানাতে গিয়ে যদি কোনো এফআইআর করেন তাহলে সেটিকে আমরা বলবো রেগুলার এফআইআর। যেমন পার্ক স্ট্রিট থানার অন্তর্গত কোনো জায়গায় কোনো কগনিজেবল অফেন্স ঘটেছে। কগনিজেবল অফেন্স বলতে ভয়ঙ্কর অপরাধের কথাই আমি বলতে চাইছি, এটাকে এইভাবেই আপনারা বুঝুন। পার্ক স্ট্রিট থানার অন্তর্গত কোনো জায়গায় যদি কোনো কগনিজেবল অফেন্স ঘটে তাহলে সেই কগনিজেবল অফেন্সের যে এফআইআর সেটা কিন্তু পার্ক স্ট্রিট থানাতেই করতে হবে। বন্ধুরা, এরপরে আসা যাক ইলেকট্রনিক এফআইআর সম্বন্ধে। অনলাইনে আপনি যদি কোনো এফআইআর করেন তাহলে সেটিকে ইলেকট্রনিক এফআইআর হিসাবে স্বীকৃত দেওয়া হবে। এই ইলেকট্রনিক এফআইআর করার 3 দিনের মধ্যে আপনাকে থানায় গিয়ে অথেন্টিকেট করতে হবে যে এই এফআইআরটি আপনি করেছেন। এরপরে আসছি ডিলেড এফআইআর সম্পর্কে। যদি কোনো এফআইআর করতে দেরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও আপনি কিন্তু এফআইআর করতে পারবেন। এই এফআইআরটি করার জন্য নির্দিষ্ট কারণ আপনাকে দর্শাতে হবে, কেন দেরি হলো। যদি কারণটি ন্যায়সঙ্গত হয় তাহলে কিন্তু আপনি ডিলেড এফআইআর করতে পারবেন। চতুর্থ যে এফআইআরটির কথা বলবো সেটাকে আমরা বলছি ক্রস এফআইআর। অর্থাৎ আপনি কারুর বিরুদ্ধে কোনো এফআইআর করেছেন, যার বিরুদ্ধে এফআইআর করেছেন তিনি আবার আপনার বিরুদ্ধে এফআইআর করেছেন। এই ধরনের এফআইআরকে আমরা ক্রস এফআইআর বলে থাকি। এর পরে যে এফআইআরটির কথা বলবো সেটি হচ্ছে জিরো এফআইআর। এই জিরো এফআইআরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এফআইআর। বন্ধুরা, কোনো অঘটন ঘটলে অনেক সময় দেখা যায় যে থানাগুলো এফআইআর নিতে চায় না। তারা বলে থাকে যে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি তার থানার অন্তর্ভুক্ত নয়। তো এই রকম একটা অচলাবস্থা কাটাবার জন্যই জিরো এফআইআরের প্রচলন করা হয়েছে। এই জিরো এফআইআর মানে আপনি যে কোনো থানায় এফআইআর লজ করতে পারবেন এবং পরবর্তীকালে থানা সেই এফআইআর অ্যাপ্রোপ্রিয়েট জুরিসডিকশন যে থানার আছে সেইখানে তারা ট্রান্সফার করে দিতে পারবেন। এর ফলে এফআইআর করার যে ঝক্কি বা ঝামেলা তা অনেকাংশেই কিন্তু লাঘব হয়ে গেছে। বন্ধুরা, এরপরে আসা যাক টেলিফোনিক এফআইআর সম্বন্ধে। টেলিফোনে যদি আপনি কোনো এফআইআর কোনো থানাকে করতে বলেন তাহলেই কিন্তু সেটাকে টেলিফোনিক এফআইআর হিসেবে স্বীকৃত করা হবে। এই টেলিফোনিক এফআইআর করার পরে যত শীঘ্র সম্ভব আপনি একটি রিটেন এফআইআর কিন্তু যে থানাতে আপনি এফআইআর করেছেন সেই থানাতে দিয়ে আসবেন। আদারওয়াইজ এই টেলিফোনিক এফআইআরটা কিন্তু আর গ্রাহ্য করা হবে না। বন্ধুরা, এরপরে আসি কোর্ট ডাইরেক্টেড এফআইআর। অনেক সময় এফআইআর করতে গেলে দেখা যায় যে থানা এফআইআর নিতে চাইছেন না। সেক্ষেত্রে যিনি এফআইআর করবেন তিনি কোর্টের কাছে কিন্তু
আবেদন জানাতে পারেন যে থানাকে যাতে ডাইরেকশন দেওয়া হয় এফআইআরটি নেওয়ার জন্য। আপনার কথা শুনে যদি আদালত মনে করে যে এটি এফআইআরের যোগ্য, তাহলে সেক্ষেত্রে থানাকে এফআইআর লজ করার জন্য ডাইরেকশন দিতে পারেন। এই ধরনের এফআইআরকেই কোর্ট ডাইরেক্টেড এফআইআর বলা হয়ে থাকে। বন্ধুরা, এটি আগে সেকশন 156 ক্লজ 3 সিআরপিসিতে ছিল, এখন সেকশন 185 ক্লজ 3 বিএনএসএসে এর প্রাবধান আছে। এছাড়াও যে কটি এফআইআরের কথা বললাম, সেই এফআইআরগুলো কিন্তু আন্ডার সেকশন 173 বিএনএসএসে এর ব্যাখ্যা দেওয়া আছে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের প্রভূত উপকারে দেবে। আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।